কিন্তু একটা জিনিস মানে আমি 2-3 মান্থসেই হয় শার্পনারে শুধু জয়েন করি। আর ওই 3 মান্থসের মধ্যেই আমি দুইটা এক্সামের প্রিলিমস দিই, ব্যাংকের এক্সামেরই প্রিলিমস দিই, যদিও ক্লিয়ার হয় না, কিন্তু জাস্ট মানে কিছু মার্কসের জন্য ক্লিয়ার হয় না। আর তখন আমার সব টপিকসও জানা ছিল না। হুম। তো আমি ভাবতাম যে সব টপিকস জানা নেই, তাও আমি এত ক্লোজ কাট অফের, তো তাই যদি আমি সব টপিকস জেনে নেই আর তারপরে আরো একটু টাইম দিই তাইলে हयতো আমার হয়ে যাবে। हेलो एवरीवन, आई एम शिवराज आदित्य एंड मैं आप सभी का स्वागत करता हूँ शार्पनर क्लासेस में। एस्पिरेंट्स, डिड यू एवर ड्रीम ऑफ क्रैकिंग 2 banking एग्जाम्स in one single year, that is in a span of 6 to 8 months? I guess you had. Let me tell you, one of our student, Sangeeta Deb, had done it. She had cracked RRB assistant and SBI junior associate in the same year 2021. Now she is working as SBI junior associate. So इस वीडियो में हम लोग संगीता के साथ एक डिटेल्ड डिस्कशन करेंगे, जिसमें हम लोग जानेंगे कि उसका माइंडसेट क्या था, उसका स्ट्रेटेजी क्या था, एंड हाउ शी टैकल्ड हर low times, how she tackled distractions during her preparation. So ये वीडियो बहुत ही यूजफुल होने वाला है. स्पेशली दिस वीडियो इज गोना बी यूजफुल फॉर दोज हु आर बिगिनर्स इन देयर प्रिपरेशन, हु हैव स्टार्टेड देयर preparation for competitive exams just now. So let's get started. I'll see you in the other side of the video. So Sangeeta, welcome. থ্যাংক ইউ অনেক স্যার। দিন পরে আসলি, হ্যাঁ, আর অনেকদিন। বল কিরকম কাটছে জীবন? ভালোই কাটছে স্যার। আচ্ছা, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ। for your success. আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন ফর আওয়ার ভিউয়ার্স ইজ, কোন কোন এক্সাম তুই ক্র্যাক করেছিস আর ফাইনালি কোনটা জয়েন করেছিস? আমি আইবিপিএস আরআরবি ক্লার্ক 2020-তে ক্লিয়ার করেছি। ওকে। আর ওটা আমি জয়েনও করি। আর জয়েন করে 8 মান্থস ওইখানে থাকি। তারপরে এসবিআই ক্লার্ক 2021 ক্লিয়ার করি। আচ্ছা তারপরে 2022-তে এসবিআই এ চলে যাই। আচ্ছা, এসবিআই জয়েন করি। তো যেটা তুই বললি যে জয়েন করেছিলি, হ্যাঁ, জয়েন করে তারপরে শিফট করেছিস, হ্যাঁ, তো দ্যাট ওয়াজ ইন এ স্প্যান অফ 8 মান্থস। in a span of 8 months. আচ্ছা, মানে in a span of 8 months you have cracked 2 banking exams. Okay, great. সো আচ্ছা, জয়েন করে যে তারপরে শিফট করা, তো ওটার মধ্যে কি কোনো মানে লিগ্যাল বাইন্ডিংস কিছু থাকে? না, অ্যাজ সাচ কিছু থাকে না, কিন্তু আগের থেকে মানে ওই অর্গানাইজেশনকে জানাতে লাগে যে আমি অন্য কোনো এক্সামের জন্য অ্যাপ্লাই করছি। আচ্ছা সব ব্যাংকিং এ তো এনওসি এরকম কিছু সাবমিট করতে লাগে না, কিন্তু আচ্ছা, তাছাড়াও অর্গানাইজেশনকে একটা পারমিশন লেটার বা এরকম কিছু একটা দিয়ে রাখতে লাগে যে আমি আরেকটা ব্যাংকের এক্সাম দিচ্ছি বা অন্য কিছু। ওকে। এক দুটা জায়গাতে আমরা শুনেছি যে মানে ওইখানে বন্ড সাইন হয় এন্ড দেন হ্যাঁ, টাকা দিতে লাগে। হ্যাঁ, তো আমারও সেমই, মানে টাকা দিয়েই ছাড়তে হয়েছে। ওকে ওকে, হ্যাঁ, দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ আস্কিং অ্যাবাউট। এটা ওকে অ্যাকচুয়ালি আরআরবি তে মনে হয় এরকম থাকে, মানে ওকে, বন্ড রিজিওনাল এরকম। রুরাল ব্যাংক। হ্যাঁ। ওকে ওকে। সো আমাদের ভিউয়ার্সের জন্য বলছি হুম, যে তোমরাও যখন প্ল্যান করবে নিজের আহ, মানে প্রিপারেশন বা এক্সামস, তো এই কথাটাও মাইন্ডে রাখো। অলদো ইফ ইউ আর গেটিং ইয়োর ড্রিম জব, যেরকম সঙ্গীতা এখন এসবিআই তে আছে, তো আই গেস ইট ওয়ন্ট ম্যাটার, বাট বলা যায় না কোন সময় ফ্যামিলির সিচুয়েশন কিরকম থাকে। তো আগের থেকে জিনিসটা জানা থাকলে অ্যাটলিস্ট প্ল্যান করা যায়। হ্যাঁ, সাডেন জানলে তখন একটু হ্যাম্পার করে জিনিসটা। হ্যাঁ। ওকে। তো আরেকটা জিনিস আমি জানতে চাই, লাইক হোয়াট ওয়াজ ইয়োর কোয়ালিফিকেশন, লাইক ওয়েন ইউ হ্যাভ স্টার্টেড ইয়োর প্রিপারেশন? আমি মাস্টার্স করেছি কেমিস্ট্রিতে। 2019-এ আমার মাস্টার্স শেষ হয়। ওকে আর 2019-এরই নভেম্বরে আমি স্বপ্নারে জয়েন করি। ওকে। তো যদিও এখন 2024 হ্যাঁ। অ্যান্ড ইউ হ্যাভ ক্র্যাকড এসবিআই কোয়াইট এ লং টাইম আগো, Yes. তো একদম আমরা পাস্টে গিয়ে তো এতটা ফ্রেশ রিলিভ করতে পারবো না মেমোরিজ, বাট স্টিল যদি তুই একটু প্রিপারেশনের টাইমটার থেকে আমাদেরকে একটু বলিস যে কিরকম তোর মাইন্ডসেট ছিল, বা গ্রাজুয়েশনের পরে কি ভেবেছিলি নাকি মাস্টার্সই প্ল্যান করার মানে মাস্টার্সই প্ল্যান করছিলি, তো কি ছিল মাইন্ডে? গ্র্যাজুয়েশনের পর তো আমি শিওর ছিলাম যে মাস্টার্সই করব। তো তখন আমি চাকরির কথা কিছু ভাবি নাই। আচ্ছা মাস্টার্স কমপ্লিশনের পরে অনেক মানে ডাউটে ছিলাম যে নেক্সট আমি কি করব কি না। তো তখন আমার ঘর থেকে আমার মা সবসময় চাইছিল যে আমি পিএইচডি করি। ওকে আর মাস্টার্স ফাইনালের পর আর পিএইচডি অ্যাডমিশনের মধ্যে এরকম 3-4 মান্থসের মতো একটা গ্যাপ ছিল। তো 3-4 মান্থসে আমার ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করি। তখন আমি আমার কাজিনের থ্রুতেই আমি শার্পনারের কথা জানতে পারি। ওকে তো তখন ও আমাকে বললো যে এরকম একটা কোচিং সেন্টার আছে, তো এখানে আমরা জয়েন করি, কিছুদিন ক্লাস করে দেখি।
তো আমি প্রথম যখন অ্যাডমিশনের কথা বলতে এখানে আসি, তখন আমি কিন্তু 3 মান্থসের কোর্সের কথাই জিজ্ঞেস করি, কারণ আচ্ছা, 3 হ্যাঁ মান্থস হ্যাঁ পরেই হ্যাঁ আমার হ্যাঁ। অ্যাডমিশন থাকে এই এর পিএইচডির। তো 3 মান্থসের কোর্সের কথা জিজ্ঞেস করি, তখন রাহুল স্যারের সাথে কথা হয়, আর স্যার বলেন যে 6 মান্থসের মিনিমাম কোর্স তো লাগেই, কারণ সিলেবাসও অনেক ভাস্ট। তারপর আমি ভাবলাম যে না, জয়েন করে নেই, আর কিছুদিন হয়তো আমার কষ্ট হবে, সাইড বাই সাইড দুইটাই করতে হবে, কিন্তু করে নেব। কিন্তু একটা জিনিস, মানে আমি 2-3 মান্থসেই হয় শার্পনারে শুধু জয়েন করি, আর তারপরেই আমি আমার মানে প্ল্যান একদম চেঞ্জ করে নিই। মানে আগে আমার কাছে দুইটা প্ল্যান ছিল, যে চাকরির প্রিপারেশনও করব আর পিএইচডিও করব, কিন্তু তারপরে আমার হঠাৎ মনে হয় না, যে আমি দুইটা একসাথে করতে পারবো না, কারণ অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি ভাবি যে আমি পিএইচডি আর করব না। আর ওই 3 মান্থসের মধ্যেই আমি দুইটা এক্সামের প্রিলিমস দিই, ব্যাংকের এক্সামেরই প্রিলিমস দিই, যদিও ক্লিয়ার হয় না, কিন্তু জাস্ট মানে কিছু মার্কসের জন্য ক্লিয়ার হয় না, আর তখন আমার সব টপিকসও জানা ছিল না। আমি ভাবতাম যে সব টপিকস জানা নেই, তাও আমি এত ক্লোজ কাট অফের, তো তাই যদি আমি সব টপিকস জেনে নেই আর তারপরে আরো একটু টাইম দিই, তাইলে হয়তো আমার হয়ে যাবে। তো মানে এরকম বেসিক্যালি করে এট দ্যাট পয়েন্ট অফ টাইম, মানে শার্পনারে আসার 3-4 মাসের মধ্যে হ্যাঁ ইউ স্টার্টেড রিয়েলাইজিং ইওর ক্যাপাবিলিটিস। হ্যাঁ আচ্ছা, তো এটা বলা কি ঠিক হবে যে ওই টাইমে ইউ ডিসাইডেড কি নট টু অপ্ট ফর পিএইচডি? হ্যাঁ, এক্স্যাক্টলি ওই টাইমে। ওকে। হ্যাঁ, আচ্ছা, কারণ তো লাইফ কিরকম না, মানে হ্যাঁ একটা আলাদাই মাইন্ডসেট নিয়ে তুই চলছিলি জীবনে। হ্যাঁ ইভেন তুই যেটা বললি যে যখন এসেছিস তখন 3 মান্থসের কোর্স মাইন্ডে নিয়েই এসেছিস, হ্যাঁ একদম। যে আমার তো তারপরে এখানে কিছু নেই, হ্যাঁ দিস ইজ নট মাই ফিউচার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খালি আছি তো কিছু একটা করে নেই, হ্যাঁ তারপরে পিএইচডি করবো। হ্যাঁ বাট নাও ইউ আর এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট। হ্যাঁ। তো মানে কিরকম লাগে এই কথাটা ভাবলে? অনেক মানে কি ভেবেছিলাম কি হয়েছে, কিন্তু অনেক ভালো লাগে, কারণ আমি ভাবি যে মানে ওই সময় ভাবতাম একটা জিনিসও আমার মাথায় ছিল সব সময়, যে যদি পিএইচডি জয়েন করি আর তারপরে পিএইচডি শেষ হওয়ার পরে গিয়ে যদি এই চিন্তাধারাটা করি, তাইলে তো হবে না, কারণ ক্লারিক্যাল যত এক্সাম আছে সবগুলোর আমার এজ লিমিট হ্যাঁ চলে এক্স্যাক্টলি, যাবে। হ্যাঁ। হ্যাঁ, তো ওইটাও সবসময় মাথায় ছিল, যে তখনই হয়তো কিছু এক্সামস দেওয়া উচিত আমার। তো তার জন্যই প্ল্যানটা চেঞ্জ করি আর কি। ওকে, তো আমাদের ভিউয়ার্স এর জন্য বলে দিই একটা, যেটা এইজের ক্রাইটেরিয়া, মানে এইজের কথা উঠেছেই, যে যত ক্ল্যারিক্যাল এক্সামস আছে, স্পেশালি ব্যাংকিং, এসএসসিও ধরতে পারো, এসএসসি সিএইচএসএল, ওইগুলো 27-20 ইয়ার্স, 27 বা 28 ইয়ার্স অব্দি থাকে। আর অফিসিয়াল লেভেলগুলো 30 ইয়ার্স অব্দি থাকে, অ্যান্ড অ্যাট টাইমস সেন্ট্রাল গভর্নমেন্ট জবে 32 ইয়ার্স অব্দিও যায়। ওকে, তো আহ, এখন তোর যেরকম মাস্টার্সটা ওইটা আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস মানে ডিসাইড করেছিস তুই, হ্যাঁ ঠিক আছে? যেরকম তুই বললি যে আমার কম্পিটিটিভ এক্সামস বা জবের প্ল্যান ছিল না ইনিশিয়ালি। হ্যাঁ তো যারা এখন ফ্রেশ গ্রাজুয়েটস হ্যাঁ বা 1 বছর হয়ে গেছে গ্রাজুয়েশনের, ওরাও ভাবছে কিছু না কিছু করবে, হুম। তো ওদের জন্য তুই কি সাজেস্ট করবি? যে মানে ওরা কি মাস্টার্স করবে, না কি মানে জবের প্রিপারেশন করবে, নিজেকে একটু টাইম দেবে, বা কি, মানে ওইটাই আমি জানতে চাই। আমি ভাবি যে যদি কারোর চাকরির সত্যি দরকার থাকে, মানে ফ্যামিলিতেও প্রবলেম আছে আর চাকরি এখন লাগেই, তাইলে তো মাস্টার্স আর ব্যাংকিং এর প্রিপারেশনটা সাইড বাই সাইড করা হয়তো ডিফিকাল্ট হতে পারে। হুম। অনেকজন আছে হয়তো ম্যানেজও করে নেবে, কিন্তু মানে ইউজুয়ালি মানে অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য তো একটু তো অসুবিধা হতেই পারে। ম্যানেজ তো করতে গেলেও আমি হ্যাঁ আমরা যেটা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স হ্যাঁ থেকে, একটু মানে টাইম। হ্যাঁ ওইটাই, ম্যানেজ করতে গেলেও একটা পার্টিকুলার স্টুডেন্টের যতটুকু পটেনশিয়াল, ওই পটেনশিয়াল অনুযায়ী বেশি টাইম লেগে যায়। হ্যাঁ, টাইম একটু বেশি লেগে যায়। তো ওদের হয়তো ডিগ্রির পরেই ভাবা উচিত, মানে কম্পিটিটিভ এক্সামস দেওয়ার কথা। আর নাইলে এত যদি মানে চাকরির যদি এখনই লাগে ওইরকম যদি অসুবিধা না থাকে, তাইলে তো মাস্টার্স এর পরেও ওরা ভাবতে পারে। আচ্ছা, কিন্তু ওই এজ লিমিটের কথাটা ভেবেই যাতে ডিসাইড করে যে ওদের কি করতে চায় ওরা। ঘরের ফ্যামিলি মেম্বার্সরা কি বলছে? ফ্যামিলি মেম্বার্সরা, আমি যখন মানে পিএইচডি করবো না বলেছিলাম, তখন মানে সবার মন অনেক খারাপ ছিল, কারণ ওরাও মানে দেখছিল, আমি ওদের সাইডটাও বুঝি, যে আমার সাথে আমার ব্যাচমেটসরা অনেক আছে যারাও অনেক বছর থেকে এক্সাম দিচ্ছিল, কিন্তু যেহেতু সবাই জানে যে পট করে তো একদম কম সময়ে কারোরই ক্র্যাক হয় না, হ্যাঁ এটা সময় ঠিক। তো লাগে। হুম। তো ওরাও ভাবছিল যে যদি এরকম হয় যে আমার ক্লিয়ার না হয়, আর এদিকে আমি পিএইচডিও অ্যাডমিশন নিলাম না, তখন কি হবে। ওই জিনিসটা ঠিক যখন আমি ডিসাইড করি যে পিএইচডি করবো না, ওদের অনেক মন খারাপ ছিল, কিন্তু আমি সবার কথার এগেইনস্টে গিয়েই মানে এই জিনিসটা, এই ডিসিশনটা নেই। তো তারপরে ওই যে পার্টিকুলার ইয়ারে আমি এটা ডিসাইড করি, ওই পার্টিকুলার ইয়ারেই আমার আরআরবি ক্লার্কটা ক্লিয়ার হয়। তারপর তো আর সবকিছু নর্মাল হয়ে যায় আর। অ্যাকচুয়ালি তোদের অনেক আমাদের স্টুডেন্টসদের তোর জার্নিটা বা আমাদের অনেক স্টুডেন্টসের জার্নিটা থেকে যেটা একটা জিনিস বোঝা যায়, যে
মানে নর্মাল ট্র্যাক থেকে সরে ওরা যে ডিসিশনটা নিয়েছে, আই এম নট সেইং যে সবসময় ওটা সাকসেসফুল হয়, বাট আমাদের ভ্যালিতে মানে যেরকম এনাফ এক্সাম্পলস নেই। সো তোরা যখন ভর্তি হয়েছিস তো ওইটা 2019-এ এন্ড উই হ্যাভ স্টার্টেড ইন 2018, তো তখনও হয়তো এত পোস্টার্স ছিল না বা এত এক্সাম্পলস ছিল না, বাট এখন আমরা বলতে পারি যে সঙ্গীতা আছে, বুদ্ধজিৎ আছে, অনেকেই আছে যাদের এক্সাম্পলস আমরা দিতে পারি। তো আমাদের ভ্যালিড স্টুডেন্টসদের মধ্যে যে একটা সাহস যে না নর্মাল ট্র্যাক থেকে সরে একটা আমরা ডিসিশন নেব, ওই একটা মানে একটা যে ফিয়ার থাকতো, ওই ফিয়ারটা আজকাল একটু পার্সেন্টেজ অনেক কমে গেছে। আর সেম আমাদের স্টুডিটাও বলবো যে আমরাও যে ইনস্টিটিউট স্টার্ট করেছি, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ বরাক ভ্যালি, তো এটা দিল্লি এনসিআর না যেখানে আমি একটা অন্য লেভেলের মতন স্টুডেন্টস এক্সপেক্ট করছি যে একটা স্টুডেন্ট আসবে আমি যেটা বলবো ও ওইটাও বুঝবে। তো এখানে অনেক অন্যভাবে পড়াতে লাগে স্টুডেন্টসদেরকে, বিকজ স্টুডেন্টসদের ব্যাকগ্রাউন্ড আপব্রিঙ্গিং এটা অনেক অন্যরকম। তো তোদের স্টোরির সাথে আমাদেরও স্টোরিটা আমরা রিলেট করতে পারি যে আমরাও আমাদের নর্মাল ট্র্যাক থেকে সরে কিছু একটা করেছি, অ্যান্ড দেন আমাদের এখানে এসে সবাই ওই ওদের নর্মাল প্ল্যানিং থেকে সরে কিছু একটা করছে অ্যান্ড দে আর গেটিং সাকসেসফুল। সো এটা খুবই ভালো লাগে। বাবা মা ঘরে ওরা কিরকম এখন রিয়াকশন, যদিও এখন তো খানিকটা টাইম হয়ে গেছে, বাট স্টিল যখন রিজাল্ট দিচ্ছে একটার পর একটা এক্সামস ক্লিয়ার হচ্ছে, তো ওদের কিরকম কি রিয়াকশন ছিল? আমার মানে এসবিআই ক্লার্কের যেদিন রেজাল্ট বের হয় মেইনসের, ওই দিনটা মানে মনে আছে এখনো, যখন আমি রেজাল্ট চেক করি পিডিএফে আমার রোল নাম্বার আসে, কিন্তু আমার বিশ্বাস হয় না, কারণ আমি ওইটা একদমই এক্সপেক্ট করি না। যেরকম লাস্ট ইয়ার আরআরবি, তার আগের বছর যখন আমি আরআরবি ক্লার্ক ক্লিয়ার করি, তখন আমি মেইনস দেওয়ার পর আমার লাগছিল যে হয়তো হয়ে যাবে, কারণ অনেকটা মার্কসই করেছিলাম অ্যাটেম্পটও, আর আমার লাগছিল যে হয়ে যাবে। কিন্তু এসবিআই ক্লার্কটা একদমই মানে এক্সপেক্ট করি নাই, কারণ একদম কম টাইম পেয়েছি। ম্যাথস, রিজনিং, ইংলিশ তো আমি আর রিভাইজ করারও টাইম পেতাম না, শুধু জাস্ট জিকেটাই আমি দেখেছি। আর তো পিডিএফে আগে দেখি রোল নাম্বার আসে, কিন্তু আমার বিলিভ হচ্ছিল না, তার জন্য আমি কাউকে জানাইও নাই। তখন আমি আমার কাকু, উনিও ব্যাংকে, আমি কাকুকে পাঠাই যে একবার আমার রোল নাম্বারটা চেক করে দেও না, আছে নাকি। তো কাকু বললো যে না না আছে তো, তোর রোল নাম্বার আছে। তারপরে প্রথম তো মাকে বলি, আর তারপরে নেক্সট আমি তোমাকে ফোন করে জানাই যে এটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেম জিনিসটা বুদ্ধজিতের সাথে হয়েছিল। এসবিআই অ্যাকচুয়ালি একটা খালি নাম্বারই রিলিজ করে, এন্ড দ্যাট নাম্বার ইজ দ্য রোল নাম্বার। তো একটা স্টুডেন্টের ওরকম লাগে যে মানে ইস নাম্বার কে উপরই মেরা ভবিষ্য টিকা हुआ है, এই নাম্বারটা একটা ডিজিটে যদি এদিক ওদিক হয়ে যায় তাইলেই তো এখন আমি জব পেয়েছিলাম, এখনই আবার জব নেই। তো মানে একটা স্টুডেন্ট বাস ওইরকমই ভাবতে থাকে যে মানে আমি পুরা শিওর হয়ে যাই, 2-3 বার চেক করি। আচ্ছা, তো একটু আমরা পিছনে গিয়ে এটা জানতে চাইবো যে প্রিপারেশনের ফেজটা যেটা, তো প্রিপারেশনের ফেজের মধ্যে অবভিয়াসলি আপস এন্ড ডাউনস ছিল, আপসেটস ছিল, তো ইট ওয়াজ আ রোলার কোস্টার রাইড। তো মানে কিরকম করে তুই প্ল্যান করেছিস, বা কি কি বেসিক কোয়েশ্চেন ইজ কি কি প্রবলেম ফেস করেছিস, আর ওইগুলা প্রবলেমস এর সলিউশন গুলা কেমনে খুঁজে বের করেছিস? অলদো তোদের টাইম থেকে এখন ইটস বিন 5 ইয়ার্স, তো রিসোর্সেস অনেক বেড়ে গেছে, মানে মাল্টিপল টাইমস, বাট স্টিল ওই টাইমে তুই যেটা করেছিস একটু যদি রিফ্লেক্ট করিস। প্রথম 2-3 মান্থস তো আমাদের রেগুলার ক্লাসেসই হয়, তারপরে তো ওই যে করোনার ফার্স্ট ফেজটা এসে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে যে মানে আমি এরকম স্টুডেন্ট যে অনলাইন ক্লাসও করেছি শার্পনারে, আর অফলাইনও করেছি, দুটাই করেছি। তো প্রথম 2-3 মান্থস তো এখানে রেগুলার ক্লাস করলাম, তখন প্রিপারেশনও ঠিকভাবেই চলছিল। তারপরে যখন ওই লকডাউন স্টার্ট হয়ে যায়, তখন একদম মানে পড়াশোনা বন্ধই হয়ে গেছিল বলতে গেলে। তারপরে আবার 1 মান্থের পরেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়, যেখানে মিনি মক টেস্ট এগুলো আসতে থাকে। তো তখন আবার একটু একটু করে পড়াশোনা মানে করা শুরু হয়। তারপরে আবার আমাদের অনলাইন ক্লাসেসও শুরু হয়ে যায়। অনলাইন ক্লাসে শুরু হওয়ার পরও এরকম হতো যে ক্লাসের পড়াগুলো পড়ছি, ক্লাসগুলো দেখছি, তারপরে আর নিজে আর কিছু পড়াশোনা করছি না। কিন্তু কারণ আমাদের রিক্রুটমেন্টের নোটিশ বের হয়, কিন্তু এক্সাম ডেটটা বারবার পোস্টপোন হতেই থাকে ওই টাইমটায়, 2020-তে যত এক্সামস হয়েছিল। আর একদিন হঠাৎ আপনি আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে কি রে, তুই ডেইলি কয়টা মক দিচ্ছিস, বা তোর কয়টা মক দেওয়া হয়েছে এরকম। আর তখন আমি রিয়েলাইজ করি যে আরে মক টেস্ট তো লাস্ট কবে দিয়েছি একদম মনেই পড়ছে না, মানে একদম এরকম হয়ে গেছে। আর ওই দিন ওই ফোনটা পাওয়ার পর থেকে আমি আবার রেগুলারলি মক টেস্ট দেওয়া শুরু করি। আর তার 1 উইক পরে আরআরবি ক্লার্কের
মানে প্রিলিমসের ডেটটা বের হয় যে 1 উইক পরেই এক্সাম হবে, তো ওই জিনিসটা আমাকে তখন অনেক হেল্প করে, নাইলে তো আমি মানে হয়তো ওই প্রিলিমস আমার ক্লিয়ারই হতো না, কারণ যেভাবে পড়া বন্ধ হয়ে গেছিল। তো প্রিলিমসের জন্য তো আমি বলবো আমি রেগুলারলি মক দিয়েছি, মানে অনেকটা মক, কারণ স্পিডটাই সব থেকে বেশি ম্যাটার করে প্রিলিমসে। আর মেইনসের মধ্যে তো আমি যেটা দেখি যে মেইনসের মধ্যে কোয়েশ্চেন সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এক্সামে বসে যে কোন কোয়েশ্চেনটা অ্যাটেম্প করবো কোনটা না, ওটা একটু বেশি ইম্পর্টেন্ট। জিকের জন্য আমি যেরকম গৌরব গার্গের যে স্টাডি আইকিউ এর ওকে। উইকলি পিডিএফটা করেছি, কারণ আমার জিকে বেশি মনে থাকতো না, তো উইকলি পিডিএফটাই আমার জন্য ঠিক ছিল। আর আমার জিকেতে আমি সবসময় ভাবতাম যে আমার কোনো রকম যাতে সেকশনাল কাট অফটা ক্লিয়ার হয়ে যায়, কারণ জিকে দিয়ে আমার ওভারঅল কাট অফ ক্লিয়ার হবে এটা আমি কোনোদিনও ভাবতাম না, কারণ জিকে আমি একদমই মনে রাখতে পারতাম না। প্রায় অনেক স্টুডেন্টের সাথে সেমই জিনিস। হ্যাঁ, তো ওই জিনিসটাই। আর বাকি ম্যাথস রিজনিং ইংলিশের জন্য আমি অন্য কোনো ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট আমি কিছুই চেক করি নাই কোনোদিনও। প্রথম কিছুদিন হয়তো আপনিও বলেছিলেন যে আহ, কিছু চ্যানেলের নাম, আড্ডা আই গেস। হ্যাঁ, ওইখান থেকে অ্যারিথমেটিকের কিছু কোয়েশ্চেন্স আপনি হ্যাঁ। বলেছিলেন এক্সট্রা করতে। তো প্রথম কিছুদিন আমি করেছিলাম, কিন্তু তারপরে আর আমি করি নাই, কারণ আমি দেখতাম যে আমি যখন মক টেস্টের অ্যানালাইসিস গুলো করছি তখন সবগুলোই আমি নিজে সলভ করতে পারছি, আমার মনে হয় না যে অন্য কোনো সোর্স থেকে আমার কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স করতে লাগে বলে। আচ্ছা। 2020 ইফ আই ক্যান রিকল, 2020 এর এসবিআই প্রিলিমস আর মেইনস এর মধ্যে অনেক কম গ্যাপ ছিল। হ্যাঁ, হ্যাঁ, আহ, 20, হ্যাঁ হ্যাঁ 20তে, কারণ প্রিলিমসটা আমার ক্লিয়ার হয়েছিল, কিন্তু মেইনসের ডেটটা এরকম মানে 1 উইক আগেই জানায় যে মেইনসটা হ্যাঁ হ্যাঁ দুর্গাপূজার ঠিক পরেই ছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো 10 ডেজ এর মতন গ্যাপ ছিল। হ্যাঁ এরকম। ওকে, সো অলদো ওইটা কোভিড ইয়ার দেখে, আদারওয়াইজ একটু বেশি গ্যাপ গ্যাপ থাকে। থাকে। স্টিল হোয়াট ইউ সাজেস্ট টু দ্য অ্যাসপিরেন্টস যে প্রিলিমস আর মেইনসের প্রিপারেশনটা কিরকম ভাবে ডিফারেন্সিয়েট করে চলতে লাগে? এটা কি একদমই একসাথে করতে লাগে, না একটু ব্যাকফুটে থেকে করতে লাগে? আর স্পেশালি মানে কারেন্ট অ্যাফেয়ার্স, অলদো ওটা তো একটু উইক জোন, but still like our aspirants or our viewers will get to learn from your good experiences as well as bad experiences. তো ওইটা একটু যদি বলিস। প্রিলিমস আর মেইনসের প্রিপারেশনটা মানে একটা স্টেজে তো একটা স্টুডেন্ট বুঝেই নিতে পারে যে ওর প্রিলিমস ক্লিয়ার হচ্ছে, একটার পর একটা হচ্ছে, তো প্রিলিমস তো হয়েই যাবে। তো প্রিলিমসের রেজাল্টের পরে মেইনসের প্রিপারেশন করে ওইটা যাতে না ভাবে, প্রিলিমসের সাথে সাথেই মেইনসের প্রিপারেশন যাতে হতে থাকে, মানে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সটা যাতে পড়া ওরা বন্ধ না করে, ওরা ওইটা রেগুলারলি চালিয়ে যায়, কারণ কোন সময় মেইনস এক্সাম হবে, হঠাৎ করে প্রিলিমস ক্লিয়ার হয়ে গেলো, তারপরে মেইনসের জন্য আর সময় বেশি পাচ্ছে না, তার জন্য ওইটা সাইড বাই সাইডই করা উচিত। আর বাকি মেইনসের জন্য খুব একটা বেশি তো মকস দেওয়ার টাইম পাওয়া যায় না, কারণ মকের তো ডিউরেশনটা হ্যাঁ মকের ডিউরেশন একটু অনেক থাকে, তো তাও ওদের দেওয়া উচিত, মকটাও মেইনসেরও আগেও দেওয়া উচিত, দিয়ে তারপরে ওরা তখন ওইটা বুঝতে পারবে যে ওই যে কোয়েশ্চেন সিলেকশনের জিনিসটা, কারণ সব কোয়েশ্চেন তো অ্যাটেম্প্ট করা পসিবল না। অবভিয়াসলি। হ্যাঁ, আর তাছাড়াও কিছু কিছু কোয়েশ্চেন যেরকম দেখতে হয়তো লম্বা লাগতে পারে কিন্তু করতে কম সময় লাগছে, ওটা একমাত্র মক থেকেই ওরা জানতে পারবে যে কোন কোয়েশ্চেনটা ওরা, মক থেকে একটা এক্সপেরিয়েন্স হবে, একটা ইনটিউশন আসবে। হ্যাঁ, আর মক যেরকম আমি সবসময় অলিভ বোর্ডের মকসই দিতাম। ওকে ওকে। আর জিকের ব্যাপারটা হাউ ইউ প্রিপেয়ার্ড, অলদো তোর ওইটা তুই বলছিস একটা উইক জোন ছিল, বাট কি কি ফেস করেছিস বা কি কি এক্সপিরিয়েন্সদেরকে বলবি যে না এরকম করে পড়লে তো হবে না, বা এরকম করলে পড়লে আমি স্টিল একটু বেনিফিট পেয়েছি, তো ওইটার ব্যাপারে একটু বল। ওইটা ওই যে স্টাডি আইকিউ বাই গৌরব গার্গের উইকলি, আগে তো আমি উইকলি ভিডিওস গুলো দেখতাম, ওকে। তারপরে ওগুলোর পিডিএফ আমার যেরকম প্রিন্ট আউট একটা না থাকলে, হার্ড কপি না থাকলে ওটা রিভাইজ করতে প্রবলেম হতো, আমি প্রিন্ট আউট বের করে রিভিশনটা করে নিতাম ওইটা থেকে। তো ওইটা ছাড়াও আরো অনেক তো আছে, মানে কেউ চাইলে আড্ডা থেকেও করতে পারে। আর মানে একটু বেশি যদি জিকের জন্য ওরা একটু বেশি জায়গা থেকে যদি ওরা পড়তে পারে তাইলে বেশি বেনিফিশিয়াল হবে। আর লাস্ট 3-4 বছরে অনেক ভলেটাইলও হয়ে গেছে, মানে তোরা যখন এক্সাম ক্র্যাক করেছিলি আর আজকাল তো আরো ডিপে গিয়ে জিজ্ঞেস করে, তো পিডিএফস ভিডিও কি মানে মিলিয়ে পড়তে লাগবে, এটা কি বেটার? আমার মনে হয় ভিডিও দেখলে আমার যেরকম একটু বেশি মনে থাকতো, কারণ ওই আওয়াজটাই মনে হতো যে এরকম কিছু একটা শুনেছি। অবভিয়াসলি হ্যাঁ, তো ভিডিওটা আমার ফার্স্ট টাইম যখন আমি পড়তাম তখন ভিডিও থেকেই পড়তাম, এন্ড দেন রিভিশনটা পিডিএফ থেকে। ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা মানে অনেক কমন কোশ্চেন্স আমাদের এক্সপিরিয়েন্সের বা আমাদের ভিউয়ার্সদের থাকে,
মানে কোনো একটা কি রুটিন সেট করা দরকার, না মানে র্যান্ডমলি ইউ হ্যাভ টু গো বাই দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স, বা মানে কত ঘন্টা পড়া দরকার? এটা একটা মানে যারা বিগিনার্স হ্যাঁ অবভিয়াসলি ওদের একটা কোয়েশ্চেন থাকে, যারা একটু বুঝে গেছে গেমটা হ্যাঁ তো ওরা তো মানে নিজের মতন করে এটাকে ব্যালেন্স করে না, যারা বিগিনার্স ওদের এটা কোয়েশ্চেন থাকে। তো হাউ ইউ ট্যাকেল দিস? আমি ভাবি যে রেগুলারলি পড়া অনেক বেশি দরকার। ওকে। ডেইলি কত ঘন্টা পড়ছে এটা তো স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে, কারোর হয়তো কম টাইম লাগছে কিছু একটা জিনিস পড়তে, কারোর বেশি টাইম লাগছে। আমি যেরকম আমি অনেক টাইম দিয়েছি, আমার টাইম বেশি লাগতো, যখন জিকেও আমার মনে রাখতে অনেক বেশি টাইম লাগতো। তো আমি যতটা সময় আমি ঘরে থাকতাম আমি ততটা সময় পড়াশোনাকেই দিয়েছি। তো আমি ভাববো যে রেগুলারলি পড়তে লাগবে। আর ডেইলি একটু রিজনিং করছে, একটু ম্যাথস করছে, মানে প্রত্যেকটা সাবজেক্ট ডেইলি একটু একটু করে করছে, ওরকম করে আমার আর কি লাভ হয়েছে। ওকে। তো মানে আমি এখন মোনোটোনাস হলে তখন নিজের জন্যও খারাপ, হ্যাঁ ফর মেন্টাল স্ট্রেংথ, হ্যাঁ অ্যান্ড এক্সামের জন্য খারাপ, বিকজ আমি বাকি সাবজেক্টস গুলাকে সাইডলাইন করে হ্যাঁ একটা সাবজেক্টে যদি আমি 2-3 দিন লাগাচ্ছি, দেন আমি 2-3 দিন উইকে অন্য একটা সাবজেক্ট হ্যাঁ পড়ছি, তো দিস ইজ ব্যাড। হ্যাঁ ওকে। তো মক তুই কয়টা দিতি? মানে একদম পিক টাইমে জিজ্ঞেস করছি, ইট হ্যাঁ ক্যান ভ্যারি ওভার দ্য ইয়ার, হ্যাঁ বাট যেরকম এখন এক্সাম এসে গেছে, হ্যাঁ এক্সামের মানে 1 মাস 1.5 মাস বাকি, হুম। তো একদম পিক টাইমে মক কয়টা দিতি, উইকে বা ডেইলি? মক প্রিলিমস এর আগে আমি ডেইলি দিতাম, যে প্রিলিমস এর আগে 2-3 উইকস তো আমি ডেইলি দিতাম। আর মেইনস এর আগে খুব একটা মক দেওয়া হতো না, কিন্তু 5-6টা মেইনস এর মক। আচ্ছা। তো মক অ্যানালাইসিসের ব্যাপারে কি বলতে মক চাস? অ্যানালাইসিসে আমি অনেক বেশি টাইম দিতাম, কারণ ওইখান থেকে আমি কোয়েশ্চেনের ভেরিয়েশনটা দেখতে পারতাম। কারণ আমি ক্লাসের কোয়েশ্চেন্স ছাড়া বাকি আর কোনো জায়গা থেকে, আমি যেরকম বললাম আমি কোনো জায়গা থেকে কোয়েশ্চেন্স কিছু আমি সলভ করি নাই। হুম। অ্যানালাইসিসে আমি অনেক বেশি টাইম দিতাম। আর আমার একটা জিনিস ভালো লাগতো যে অ্যানালাইসিসের সলিউশন আমার কোনোদিনও দেখতে হয় না, যে কিরকম করে কোয়েশ্চেনটা সলভ করেছে, কারণ সবগুলো আমি নিজেই করতে পারতাম। ওকে। ওকে। সো আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আগেইন মানে যারা বিগিনার্স ওদের তরফ থেকে আসে কোয়েশ্চেনটা, যে যাদের ম্যাথস একটু উইক, হুম। বেসিক্যালি ইংলিশও অনেকজনের উইক থাকে, বাট ইংলিশের সাথে উইক ওয়ার্ডটাই যায়, ম্যাথসের সাথে ফিয়ার ওয়ার্ডটা যায়, হ্যাঁ তো ম্যাথস ফিয়ার অনেকজনের থাকে। তো এখন অ্যাজ বিকজ কম্পিটিটিভ এক্সামের ফুল অন প্রিপারেশনে বেসিক্সটা মানে তেমন ভাবে ক্লিয়ার করা যায় না বা সময় থাকে না। তো যারা একটু লং টার্ম ভাবছে, যেরকম যাদের যদি ম্যাথস উইক হয়, অ্যান্ড ইফ দে আর প্ল্যানিং ইট লং টার্ম, যে আচ্ছা ঠিক আছে আমি আগে আমার বেসিক্স স্ট্রেংথেন করব, ফাউন্ডেশন স্ট্রং করব, দেন আমি একটা জব ক্র্যাক করব, বি ইট ব্যাংকিং, এসএসসি অর হোয়াট এভার। তো ওরা একটু লং টার্ম ভাবছে, অ্যারাউন্ড 1 বছর 1.5 বছর 2 বছর নিয়ে ভাবছে। তো ওদেরকে তুই কি সাজেস্ট করবি, বা তুই কি কোনো সময় এটা একটু ফিল করেছিলি যে না আমার আরো কাজ করা উচিত আমার বেসিক্স এর উপরে? আর যদি এটা ফিল করেছিস তাহলে তুই কিরকম ভাবে করেছিস? আমি ভাবি যে বেসিক্স ক্লিয়ার করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারোর যদি কম সময়ে হচ্ছে না, কারোর যদি বেশি সময় লাগে, তাইলে ওরা 1-1.5 ইয়ার নিয়ে নোক, কিন্তু বেশি বেসিক মানে অ্যাটলিস্ট ম্যাথসের যেরকম অ্যারিথমেটিক পোর্শনের বেসিক্স ক্লিয়ার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ইনিশিয়ালি আমারও যে কোনো টপিকে যদি এরকম হতো যে আমার মানে মনে হচ্ছে যে আহ, মানে আমার বেশি সময় লাগছে, তাইলে আমি বেশি সময় দিয়েছি ওইটাকে, বেশি সময় দিয়ে ভালো করে বুঝে তারপরে, কারণ যখন বেসিক্স ক্লিয়ার হবে তখনই ওই টপিকের কোয়েশ্চেন্স গুলো জলদি সলভ করার কথা ভাবা যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ বিকজ বেসিক্স ইজ লাইক ফাউন্ডেশন অফ এ বিল্ডিং। হ্যাঁ এখন ওইটাই যদি উইক হয় আর আমি যদি ওইটার উপরে কভারিং দিতে থাকি, কভারিং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, তো হ্যাঁ ওটা যে কোনো সময় পড়ে যেতে পারে। পড়ে যেতে পারে। সো একটু টাইম ভালেই যাও, হ্যাঁ কিন্তু বেসিক্সটা স্ট্রেংথেন করেই আমাদের আগে যেতে যাওয়া লাগে, উচিত। আগে যাওয়া উচিত। ওকে। হুম। আচ্ছা, তো এখন খানিকটা টাইম হয়ে গেছে তুই হ্যাঁ। জব করছিস, হুম। তো কিরকম ফিলিং, অফিসের এনভায়রনমেন্ট কিরকম, বা মানে তুই নিজের মধ্যে কি কি চেঞ্জেস দেখিস, মানে ব্যাক অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট এন্ড নাও অ্যাজ আ প্রফেশনাল, তো কিরকম লাগছে? এখন তো অনেক বেশি কনফিডেন্ট ফিল হয়, মানে ওই সময়টায় তো মানে সব সময় নিজেকে নিয়ে ডাউট হতো যে কিছু করতে পারবো কি না, কোনোদিন কিছু হবে কি না। তো এখন অ্যাটলিস্ট ওই রিলিফটা আছে যে না, কিছু একটা তো করেছি, তারপরে যদি আরো কিছু বেটার হতে হয় তাইলে হবে উইথ টাইম, কিন্তু কিছু একটা তো করেছি। তাছাড়াও ঘরের মধ্যেও যেরকম নিজের কিছু লাগতো বা ঘরেরই কিছু জিনিস এর দরকার আছে, তখন যেরকম সবসময় প্যারেন্টসরাই করতো, নিজে কিছু করতে পারতাম না, এখন যেরকম নিজেও কিছু একটা জিনিস আনতে পারছি যেটা ঘরের জন্য দরকার, ওই জিনিসটা অনেক ভালো লাগে।
আর প্যারেন্টসদেরকে দেখেও মনে হয় যে ওরাও অনেক খুশি হয় এটা দেখে। হ্যাঁ, মাকে এনে কিছু একটা শাড়ি দেওয়া, হ্যাঁ। বাবাকে এনে একটা শার্ট দেওয়া, এটার একটা আলাদা মানে একটা গুরুত্ব আছে এটার। হ্যাঁ। মানে ছোটবেলার থেকে মা বাবা সবসময় দুর্গাপূজাতে নববর্ষতে দিয়ে হ্যাঁ, এসছে, দিয়ে এসছে। এখন আমরা ওদেরকে কিছু একটা দেই, জি। তো এটার একটা অবভিয়াসলি একটা ভ্যালু আছে। আচ্ছা, যেটা তুই একটা বললি সেলফ ডাউটের কথা, হ্যাঁ। তো এই সেলফ ডাউট বা সেলফ বিলিফটা কতটুকু ইম্পর্টেন্ট, আর যখন তুই লো ফিল করতি হুম। তখন হাউ ইউ ট্যাকেল দ্যাট সিচুয়েশন? আমি যেরকম কোনোদিন এক্সাম দিয়ে আসলাম, কিছু একটা প্রিলিমসই দিলাম, কিন্তু আমার ভালো হলো না, তখন ঘরে এসে যেরকম অনেক মন খারাপ হতো, কিন্তু ওইটাকে আমি মানে আমার প্রিপারেশন প্রসেসটা স্লো করতে দেই নাই কখনো। মানে ঠিক আছে মন খারাপ হতো, কিন্তু ওইটা ওই জাস্ট ওই একদিনের মধ্যেই রেখে দিয়েছি। তারপর আবার নেক্সট ডে থেকে আবার ওই ফুল সুইংয়েই আমি শুরু করেছি আমার প্রিপারেশন। তো ওই জিনিসটা যাতে কারোর প্রিপারেশনকে স্লো ডাউন করে না, ওই জিনিসটা মাথায় রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের ভিউয়ার্সের জন্য একটা কথা আমি বলবো, যে সঙ্গীতা এটা আই গেস 2-3 বার মেনশন করে সেরেছে যে প্রিপারেশন স্লোয়িং ডাউন, তো এটা ডিউ টু কোভিড হয়েছে ওর সাথে একবার, দেন নানান কারণে বা কোনো একটা এক্সাম দিয়ে আসলাম, যে এক্সপেকটেশন ছিল ওই এক্সপেকটেশনটা হয়নি, এক্সামে গিয়ে ওরকম পারফর্ম করতে পারিনি, নানান কারণে প্রিপারেশন বা কোনো ফ্যামিলি ক্রাঞ্চ টাইমে নানান কারণে একটু মেন্টাল মানে মেন্টালি লো ফিল করতেই পারে মানুষে, বাট প্রিপারেশন স্লোয়িং ডাউন ইজ আ ভেরি ব্যাড থিং। বিকজ আমরা একটা জিনিস হয়তো সবসময় বলি এরকম ভাবে যে রাত্রে 1 ঘন্টা দেরিতে ঘুমালে তুমি সকালে 2 ঘন্টা দেরিতে উঠবে, তো প্রিপারেশন তুমি ভলেই এক্সপিরিয়েন্সড হোক বা প্রিলিমস হয়তো ক্লিয়ার হচ্ছে ওইরকম লেভেলে পৌঁছে যাও, বাট দ্য ফ্যাক্ট ইজ যদি প্রিপারেশনে মানে একটা গ্যাপ এসে যায়, প্রিপারেশন যদি স্লো ডাউন হয়ে যায়, দেন ওটার থেকে রিকভার করতে, যেরকম আমি যদি 1 মাস আমার প্রিপারেশনকে স্লো রেখেছি বা 1 মাস আমি প্রিপারেশনকে বন্ধ রেখেছি, ওটা রিকভার করতে আই গেস 2 to 3 months লাগবে, হ্যাঁ আরো বেশি টাইম লাগবে, বিকজ ওই পিছনের যে পুশটা, ওই পিছনের যে একটা ফ্লোটা, ওই ফ্লোটা আসতে আসতেই টাইম লেগে যায়। ফার্স্ট অফ অল তো কনসেপ্ট সব আবার ক্লিয়ার করো, তারপরে কনসেপ্ট, খালি কনসেপ্ট ক্লিয়ারেন্স না, তারপরে আমার ওই মকের মধ্যে স্পিডও আনতে লাগবে। ওকে, তো আর কি বলতে চাস তুই আজকের ইউথকে বা যারা একদম ফ্রেশ গ্রাজুয়েটস, জাস্ট লাস্ট মান্থ ওদের এক্সাম শেষ হয়েছে, ওরা কি মাইন্ডসেট নিয়ে মানে প্রিপারেশনে নামবে, বিকজ আজকাল ডিস্ট্রাকশনসও অনেক, ঠিক আছে? অ্যান্ড আফটার আনসারিং দিস প্লিজ আনসার হাউ ইউ ট্যাকেলড ডিস্ট্রাকশনস ইন ইয়োর টাইম। ওরা তো মানে যারা একদম ফ্রেশ গ্রাজুয়েটস, ওদের একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে পেশেন্স তো থাকতেই লাগবে অনেক বেশি। মানে এরকম যাতে ভেবে আগেই প্রিপারেশন স্টার্ট করে না যে আমার 6 মান্থসে তো হয়ে যাবে বা 1 ইয়ারে তো হয়ে যাবে, কারণ বলা যায় না কার কত সময় লাগবে। তো পেশেন্স থাকতে লাগবে, আর যেরকম বললাম মানে কনসিস্টেন্ট থাকতে লাগবে নিজের প্রিপারেশনকে নিয়ে, ওটা একইভাবে চালিয়ে যেতে লাগবে। আর আমি আমার প্রিপারেশনের সময় যেরকম আমার মনে হতো যে সোশ্যাল মিডিয়াটা একটু ডিস্ট্র্যাক্ট করছে আমাকে, হঠাৎ করে ফেসবুক খুলছি, ইনস্টাগ্রাম খুলছি, এরকম করে আমার সময় নষ্ট হচ্ছে, তার জন্য আমি মানে সবকিছু থেকে তখন লগ আউট করে নিয়েছিলাম, আমি কিছুই ইউজ করতাম না। তাছাড়া আমি ঘর থেকেও বের হতাম না আমার প্রিপারেশনের টাইমে। আমি আমার প্রিপারেশনকেই পুরোটা টাইম দিয়েছি, মানে যতটুকু টাইম আমার কাছে ছিল আমি আমার প্রিপারেশনকেই দিয়েছি। আচ্ছা, ফ্রেন্ডসদেরকে কি বলতি, মানে হ্যাং আউট করতে যেতি বা কি কথা বার্তা বলতি, বা অনেক গ্রুপস থাকে, মিউচুয়াল গ্রুপস থাকে, তো অনেক ফ্রেন্ডস হয়তো তখন খারাপও পেয়েছে, কারণ কারোর বার্থডেতে পর্যন্ত যাই নাই, তো কিছু একটা বাহানা করে কোনো রকম মানে মনে হতো কিছু একটা বলে যে এটা যদি স্কিপ করা যায়, তখন যাই নাই। তো খারাপও লাগতো, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমার মনে হতো যে যদি একটা ফাংশন অ্যাটেন্ড করি, তারপরে যদি আবার ওইটা থেকে কোনো ধরনের ডিস্ট্রাকশন আসে বা অন্য কিছু, মানে কোনো ডিস্ট্রাকশন আসতে দেই নাই আর কি ওই সময়টায় আমি নিজের। আচ্ছা, তো আমাদের ভিউয়ার্সের জন্য আমি আরেকটা কথা বলবো যে আপনারা হয়তো অনেক আমাদের স্টুডেন্টসকে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে ওদের প্রিপারেশনের জার্নিটা এক্সপ্লেন করতে দেখবেন। কেউ এটা বলবে যে হ্যাঁ আমি একদম কিচ্ছু না করে মানে সব কিছু সাইডলাইন করে আমার প্রিপারেশন করেছি, কেউ এটা বলবে না আমি আমার এরকম করলে স্ট্রেস হয়ে যেত, আমি আমার মাইন্ডকে রিল্যাক্স করার জন্য আমি এঙ্গেজ থেকেছি ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে। বাট হ্যাঁ অবভিয়াসলি ওইটাতে আমি প্রায়োরিটি দিইনি, প্রায়োরিটি আমার প্রিপারেশনকে রেখেছি। সো ডোন্ট গেট কনফিউজ, ইট ডিপেন্ডস আপন ইয়োর আপব্রিঙ্গিং, ইট ডিপেন্ডস আপন ইয়োর মেন্টাল ক্যাপাবিলিটি। অ্যান্ড প্রিপারেশনে যখন আপনারা ঢুকবেন
তখন নিজেকে আগে নিজের উপরে অ্যানালাইসিস করবেন, নিজের স্ট্রেংথস এন্ড উইকনেসেস অ্যানালাইসিস করবেন, এন্ড দেন ইউ সেটেল ফর কি হ্যাঁ আমার জন্য এটা ঠিক। বিকজ কেউর স্ট্র্যাটেজি অন্য আরেকটার মানুষের জন্য কাজে নাই দিতে পারে, বিকজ সবাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা, সবাই আপব্রিঙ্গিং আলাদা, সবাই সিচুয়েশন আলাদা। কারোর যেরকম লং আওয়ার্স পড়তেও অনেক প্রবলেম হয়। এক্স্যাক্টলি, কারণ ওইটা আমার কোনোদিনও প্রবলেম হয় নাই, মানে আমি আমার একাডেমিক ক্যারিয়ারের সময় ওইরকমই চালিয়ে যেতাম, তো ওইটাই আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু অনেকজন আছে যারা ব্রেক নেয়, পড়ার মধ্যে মধ্যে ব্রেক নেয়, তো ওইটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। আচ্ছা, আমি শুনেছি মাস্টার্স এর মধ্যে ইউ আর এ ভেরি ব্রাইট স্টুডেন্ট, সো প্লিজ টেল আস অ্যাবাউট ইওর ক্রেডেনশিয়াল। মানে ডিগ্রি আর মাস্টার্সে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। ওকে, আচ্ছা, সো ফাইনাল একটা কোয়েশ্চেন, যে যারাই এক্সপিরিয়েন্স আছে তো ওরা অ্যাট টাইমস এটা ডাউটে থাকে যে এক্সামস তো নানান এক্সাম আছে, বাট আমি যদি ব্রডলি একটু মানে দুটা সেক্টরে ডিভাইড করি, লাইক সেন্ট্রাল গভর্নমেন্ট জবস যেটা ইউজুয়ালি মানুষে এসএসসি, রেলওয়ে এগুলা বলে চিনে, বাট ডিফেন্স সেক্টরও ঢুকিয়ে দিতে পারিস, অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর জবস মানে পিএসইউস। তো এখানে ব্যাংকস, ইন্স্যুরেন্স কোম্পানিজ বা পোস্টাল পেমেন্টস ব্যাংক এগুলার এসে যায়। তো বিগিনার্স এর জন্য বা যারা রিসেন্ট গ্রাজুয়েটস হয়েছে ওরা মানে কোনটা চুজ করবে, না দুটো এক্সামেই বসতে লাগে, দুটোর জন্য একসাথে প্রিপারেশন করবে, নাকি একটা দিকে ফোকাস থাকা উচিত, হাউ দে শুড ডিসাইড? যেরকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এক্সামস গুলো যেগুলো আছে ওইগুলোর যেরকম রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক কুইক, মানে বেশি সময় লাগে না। তো কারোর যদি এরকম থাকে যে চাকরির জলদি দরকার, তাইলে তো ওদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের চাকরিগুলোই টার্গেট করা উচিত, আর নাইলে সেন্ট্রাল গভর্নমেন্টের গুলো ওরা ট্রাই করতে পারে। কিন্তু দুইটার যদি প্রিপারেশন সাইমালটেনিয়াসলি করতে পারে তাইলে অনেকই ভালো, কারণ একটাই পাওয়ার পরে তারপরে যদি অন্যটার চিন্তা করে তাইলে তখন আবার ওই টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়ে যাবে, কারণ একবার চাকরিতে ঢোকার পরে টাইম অনেক কম পাওয়া যায়। ওকে, তো দুইটা যদি সাইমালটেনিয়াসলি করে তাহলে ওদের জন্য বেনিফিশিয়াল হবে। ওকে, তো এখন তুই কি কোনো প্রিপারেশন করছিস বা কিছু ভাবছিস? মানে ইচ্ছা তো আছে, যদি ওইরকম কিছু মানে আমার মনে হয় যে আমি পাই যেটা আমার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ হয়, তাইলে হয়তো আমি দেব। আচ্ছা, তো সঙ্গীতা একটু আগে যে কথাটা বললো আমি এটার মধ্যে একটু ভ্যালু এডিশন করতে চাই। এটা আমরাও ক্লাসে বলি যে যারা বিগিনার্স এখন প্রিপারেশন শুরু করেছো, বাই বিগিনার্স আই মিন এটা না যে যারা জাস্ট গ্রাজুয়েট, হতে পারে 2 বছর আগে গ্রাজুয়েট হয়েছো, মাস্টার্স করেছো বা মাস্টার্স করোনি কিন্তু প্রিপারেশন এখন শুরু করেছো, তোমরা তোমাদের গোলটা বা এইমটা যে আমি ব্যাংক, ইন্স্যুরেন্স মানে এজেন্সিতে জব করব বা এসএসসি, রেলওয়েতে জব করব, এটা ডিসাইড যদি করো তো দিস পার্টিকুলার ডিসিশন শুড বি ব্যাকড বাই এক্সপিরিয়েন্স এন্ড রিসার্চ, মানে নিজেকে অ্যানালাইজ করে, নট বাই এনি ফ্যাসিনেশন যে আমার বাবাকে আমি দেখেছি ব্যাংকে চাকরি করতে, বা আমার পিসির ছেলে লাস্ট ইয়ার এসএসসি সিজিএল এক্সাইজ ইন্সপেক্টর ক্র্যাক করেছে তো আমি সিজিএল এ যাব, দ্যাট ইজ লাইক বাই ফ্যাসিনেশন, নট বাই দিস ইজ নট ব্যাকড বাই রিসার্চ অ্যান্ড সেলফ অ্যানালাইসিস। তো নিজেকে অ্যানালাইজ করো, অ্যান্ড যদি ইনিশিয়ালি প্রবলেম ফেস করছো দেন অ্যাটলিস্ট ইউ শুড গিভ 2 to 3 months প্রিপারেশন। আই গেস 70 to 80% প্রায় সব এক্সামসেরই সেম, হালকা হালকা প্যাটার্নস আলাদা, হালকা হালকা একটু সাবজেক্টসের মধ্যে একটু মানে যেরকম এসএসসির ম্যাথসের সিলেবাস অনেক ভাস্ট, ব্যাংকিং এর রিজনিং অনেক ভাস্ট, তো একটু চেঞ্জেস আছে। তো 2-3 মান্থস তোমরা একটা অ্যালাইনমেন্টে নিজের প্রিপারেশন চালিয়ে যাও, অ্যান্ড দেন ইউ গেট ইনক্লাইন টুয়ার্ডস এ পার্টিকুলার এক্সাম। বাট এক্সামসের ফর্ম সবগুলা ভরো, আর এক্সাম সবগুলাই দেওয়া উচিত। হোয়াট ইউ সে? ইয়েস, কারণ এক্সাম দিয়েই ওরা বুঝতে পারবে যে ওরা কোনটায় বেটার করতে পারছে। বিকজ এখন সাপোজ কেউ মাথায় নিয়ে বসেছে যে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই জব করব, লাইক এজ এ পিও অর ক্লার্ক जो भी है, তো একটা যে কোনো কারণে একটা ড্রিম বনেছে যে ব্যাংকিং সেক্টরেই যাব, এন্ড নিজেরও সেলফ অ্যানালাইসিস হয়ে গেছে, বাট দেন এখন ব্যাংকিং এক্সামস আসতে অনেক টাইম আছে, ইউজুয়ালি ব্যাংকিং এক্সাম সেকেন্ড হাফ অফ দ্য ইয়ারে হয়, তার আগে যদি দুটো এসএসসির এক্সাম থাকে তো ওটা থেকে বসতে কি অ্যাটলিস্ট সেলফ অ্যানালাইসিস হয়ে যাবে, একটা মানে একটা রিয়েলিটি চেক হয়ে যাবে, রিয়েল এনভায়রনমেন্টে নিজেকে চেক করবে যে হ্যাঁ আমি কি প্রেশার বেশি নিচ্ছি নাকি। তো যেটা ফাইনাল গোল, যেটা ফাইনাল এইম, যেটা যে এক্সামটা নিয়ে স্বপ্ন দেখছে মানুষের, তো তখন ওই এক্সামটা ক্র্যাক করতে একটু সুবিধা হয়ে যাবে। তো তুই কি সব এক্সামস এর ফর্ম ভরেছিলি?
না, আমি শুধু ব্যাংকিং এরই সিলেবাস গুলাই ওইটাই প্রিপেয়ার করেছি আর Okay. ব্যাংকিং এরই এক্সাম। So you are very confident enough, হ্যাঁ। like right from the starting. হ্যাঁ। So মানে এটার পিছনে কোনো কারণ? চাকরি জলদি লাগছিল, মানে আচ্ছা। জলদি দরকার ছিল Okay. চাকরি, তো তার জন্য অবভিয়াসলি লাইক যারা জানো না ওদের জন্য বলছি যে আইবিপিএস যেটা অর্গানাইজেশন আছে যেটা ব্যাংকিং আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর এক্সামস কন্ডাক্ট করায়, তো ব্যাংকিং আর ইন্স্যুরেন্স সেক্টরের যে এক্সামস গুলো ওইগুলো বহুত ফাস্ট হয়, লাইক বিট কোভিড, বিট ফ্লাড, এনিথিং হ্যাপেন্স, ওদের এক্সামস আটকে না, লাগে ওরা মানে ডিউরেশন কমিয়ে দেবে, মিডলে গ্যাপ কমিয়ে দেবে, কিন্তু এক্সামস আটকে না। So although SSC CGL jobs are also very like মানে lucrative jobs, and assistant enforcement officers and like excise inspector, income tax inspector, but একটু টাইম টেকিং প্রসেসটা, তো যারাই ডিসাইড করবে এই টাইম ফ্যাক্টরটা মাইন্ডে নিয়ে ডিসাইড করতে পারো। বাট আই গেস ফ্রেশার্সের জন্য কোনো টাইম বাউন্ড থাকতে লাগে না, বিকজ তোমাদের কাছে টাইম আছে। সো ইয়োর final magical words to our students, to our aspirants? কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস, এটাই বলবো। ওকে, কনসিস্টেন্সি, পারসিভারেন্স, যে মানে তুমি দিনে হয়তো একটু কম পড়ছো কিন্তু ডেইলি পড়ছো, ঠিক আছে? তো উইথ দিস নোট we will end this discussion, and thank you সঙ্গীতা, মানে ব্যাংকিং সেক্টর থেকে টাইম বের করে আমাদেরকে টাইম দেওয়ার জন্য, বিকজ ইউ গাইজ নো ব্যাংকস কিরকম কাজ করে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর লিসনিং, থ্যাংকস ফর ওয়াচিং।